বাড়ি মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি, কিন্তু দেশের আবাসন খাত এখন এমন এক সময় নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যখন প্রস্তাবিত জাতীয় বাজেটে এই খাতের ওপর নতুন করে করের বোঝা চাপানোর উদ্বেগ তৈরি করেছে। খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, নীতি সহায়তা দেওয়ার পরিবর্তে অতিরিক্ত কর আরোপ করা হলে শুধু ফ্ল্যাটের দামই বাড়বে না, বাড়বে বাসা ভাড়াও। এর নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত ভবনে জমির মালিকের প্রাপ্ত অংশের ওপর 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বর্তমানে সাইনিং মানির ওপরও একই হারে কর বিদ্যমান রয়েছে, ফলে নতুন প্রস্তাবিত করকে দ্বৈত কর হিসেবে দেখছেন আবাসন খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, একই সম্পদের ওপর 2 দফা কর আরোপ করা হলে তা শুধু জমির মালিকদের নয়, পুরো আবাসন খাতের জন্যই বড় ধরনের চাপ হয়ে দাঁড়াবে। এই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার, কারণ আবাসন বাংলাদেশের মানুষের যে মৌলিক 5টা চাহিদা তার একটা। তো এখানে নীতি সাপোর্ট লাগবে, সহায়তা লাগবে। তো বারবার করে বলার চেষ্টা করেছে সরকারকে যে আমরা যে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, কিন্তু সরকার সেটা করে নাই। উপরন্তু আবার দেখা গেল ট্যাক্সে যে এই সমস্ত সাপোর্ট ইন্ডাস্ট্রি, সিমেন্ট, রড থেকে শুরু করে কেবল যেটা আছে, কাঁচ বা গ্লাস যেটা আছে, তো তার প্রত্যেকটার উপরে ট্যাক্স বেড়েছে। অর্থাৎ আগের 31% আর এটা যদি আরও 12% বাড়ে, তাহলে মোটা দাগে বলা যায় প্রায় 40 থেকে 45% কিন্তু দাম বেড়ে যাচ্ছে। যদি 40 থেকে 45% দাম বেড়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সাধারণ মানুষের, মধ্যবিত্তের, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁই যে স্বপ্নের ঠিকানা সেটা করার মতো সামর্থ্য তাদের থাকবে না, তাদের সেই ক্রয় করার সেই ক্যাপাসিটি তাদের থাকবে না। বিশেষজ্ঞদের মতে এই করের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে ফ্ল্যাট ক্রেতা ও ভাড়াটিয়াদের ওপর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান গণমাধ্যমকে বলেছেন, খাদ্য ও বস্ত্রের পর আবাসন মানুষের মৌলিক অধিকার, কিন্তু ঢাকায় মানুষের আয়ের 30% পরিবর্তে 40%-এরও বেশি ব্যয় হচ্ছে আবাসনের পেছনে। এমন পরিস্থিতিতে আবাসন খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে ফ্ল্যাটের দাম যেমন বাড়বে, তেমনি বাড়বে বাসা ভাড়াও। এতে সাধারণ মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে উঠবে। সরকার যদি আবাসন খাতে কর আরোপ বৃদ্ধির নীতি থেকে সরে না আসে, তাহলে শহরে আবাসন আরো ব্যয়বহুল হয়ে উঠবে এবং সাধারণ মানুষের জন্য নিজস্ব ফ্ল্যাট বা বাসা কেনা আরো কঠিন হয়ে যাবে। আবাসন খাত সংশ্লিষ্টদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, রিহাবের ইতিমধ্যেই তারা এই কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। পরে রিহাব থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছেও এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের বাইরে লম্বা সময় ছিলেন, ইউরোপে ছিলেন, আপনারা জানেন লন্ডনে ছিলেন, উনি অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছু শিখে এখানে উনি আসছেন এবং নতুনভাবে অল্প দিনের মধ্যেই এই নির্বাচনের মাধ্যমে, আমি বলবো যে সিম্পল মেজরিটি নয়, একেবারে বড় ধরনের টুথার মেজরিটি উনি দায়িত্ব পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। আমি ওনাকে আস্থা রাখতে চাই। ওনার কথাবার্তা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার চলাফেরা সবকিছু আমার কাছে এখন পর্যন্ত পজিটিভ মনে হয়েছে। আমরা প্রেয়ার দিয়েছি, টাইম সিক করেছি, আমরা আশা করছি সহসে ওনার সাথে সাক্ষাৎ হবে, আমরা এটা বোঝানোর চেষ্টা করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথা বলার চেষ্টা করব যে বিং এ স্টেট হেড, রাষ্ট্রের প্রধান হিসাবে আপনাকে 2টা দায়িত্ব একসাথে পালন করতে হবে। আপনি আমাদের যে পপুলেশন আছে, পপুলেশন গ্রোথটা পজিটিভ। এই পপুলেশন কিন্তু 50 সালে 25 কোটি হবে, 2100 সালে 35 কোটি হবে। তাহলে 35 কোটি মানুষকে আপনার কিন্তু 2টা জায়গায় অ্যাড্রেস করতে হবে, আবাসনও দিতে হবে, খাবারও দিতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে মাথায় রাখতে হবে। রিহাব বলছে, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলো আবাসন খাত। এই খাত সরাসরি ও পরোক্ষভাবে 250টিরও বেশি শিল্প খাতের সঙ্গে যুক্ত। সিমেন্ট, রড, ইট, সিরামিক, কাঁচ, রং, বৈদ্যুতিক সরঞ্জাম, ফার্নিচার সহ অসংখ্য শিল্পের চাহিদা আবাসন খাতের উপরই নির্ভরশীল। জাতীয় অর্থনীতিতে এ খাত ও সংশ্লিষ্ট শিল্পগুলোর সম্মিলিত অবদান জিডিপির প্রায় 12%-এরও বেশি। পাশাপাশি প্রায় 50 লাখ মানুষের কর্মসংস্থান এবং 40,000 কোটি টাকার বেশি রেমিটেন্স প্রবাহের সঙ্গেও এই খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত। খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমানে আবাসন ব্যবসা এমনিতেই কঠিন সময় পার করছে। নির্মাণ সামগ্রীর দাম গত কয়েক বছরে 10 থেকে 12% পর্যন্ত বেড়েছে। নিবন্ধন ব্যয়ও উচ্চ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ফ্ল্যাট বিক্রি প্রায় 60% কমে গেছে।
এমন পরিস্থিতিতে নতুন করে কর আরোপ করা হলে সংকট আরো গভীর হবে। যুদ্ধ অবস্থার কারণে তেলের বাজার বৃদ্ধি পেল এবং সেই বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের নির্মাণ সামগ্রী যেভাবে দাম বেড়ে গেছে, পাশাপাশি এই বাজেটে যে ইমপ্যাক্টটা হলো, তো আসলে সব কিছু মিলে এই খাতটা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আবাসন ব্যবসায়ীদের ব্যবসা একসময় ছেড়ে দিতে হবে। রিহাবের যুক্তি হলো, যৌথ উন্নয়ন চুক্তির ক্ষেত্রে জমির মালিক প্রকৃত অর্থে জমি বিক্রি করেন না, বরং তিনি ভবিষ্যতে কিছু ফ্ল্যাট পাওয়ার অধিকার অর্জন করেন। অর্থাৎ তখন তার হাতে কোনো নগদ অর্থ আসে না, ফলে ভবিষ্যতে পাওয়া সম্ভাব্য সম্পদের মূল্যের ওপর কর আরোপ বাস্তবসম্মত নয়। এতে প্রকৃত আয় অর্জনের আগেই করের বোঝা বহন করতে হবে, যা কর নীতির মৌলিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক। আবাসন খাতের বর্তমান সংকট মোকাবেলায় রিহাব বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 10,000 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনেরও দাবি জানিয়েছে। তাদের মতে, এ ধরনের সহায়তা দেওয়া হলে বাজারে তারল্য বাড়বে, আবাসন প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং স্থবির হয়ে পড়া খাতটি আবারও গতিশীল হতে পারবে। ঢাকা সিটি ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক তানভীরুল ইসলামও নতুন করের বিরোধিতা করেছেন। তিনি বলছেন, বিভিন্ন বিধিনিষেধের কারণে রাজধানীতে ভবনের উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে, ফলে জমির মালিকরা আগের তুলনায় কম সুবিধা পাচ্ছেন। এর মধ্যে আবার নতুন কর আরোপ করা হলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন। এর প্রভাব শুধু জমির মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আবাসন ব্যবসায়ী, নির্মাণ খাতের শ্রমিক এবং ভাড়াটিয়ারাও এর নেতিবাচক প্রভাব অনুভব করবেন। এ বিষয়ে রিহাবের প্রেসিডেন্ট ডক্টর আলী আফজাল বলেন, আবাসন খাত শুধু ব্যবসার বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার, বাসস্থানের সঙ্গে জড়িত। একই সঙ্গে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবিকার উৎস। তাই সরকারের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই খাতের বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করছেন, সরকার আবাসন খাতের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং এমন সিদ্ধান্ত নেবেন যাতে ফ্ল্যাটের দাম সহনীয় থাকে, বাসা ভাড়া নিয়ন্ত্রণ থাকে এবং আবাসন খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে। বিগত সময়ে আমরা বারবার বলেছি যে আমাদের যে রেজিস্ট্রেশন খরচ ল্যান্ডের এবং আপনার ফ্ল্যাটের, এই রেজিস্ট্রেশন খরচটা যেটা করা হয়েছে বাংলাদেশে 13 থেকে 15 এলাকা ভিত্তিক, এটা এশিয়ার মধ্যে এত বেশি কোথাও নাই, সর্বোচ্চ। এটা অসম্ভব অবস্থা আমি বলবো, জনগণের জন্য জুলুম। তো এটা কমানোর জন্য বারবার আমরা বলেছি, গভর্নমেন্ট কিন্তু করে নাই। এক, দ্বিতীয় হলো যে আপনি জানেন যে আমাদের এই যুদ্ধের কারণে মাঝখানে প্রায় সবগুলো পণ্যের দাম বেড়েছে। আমাদের যে র মেটেরিয়াল, সিমেন্ট, রড, কেবল, গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমরা হিসাব করেছি ইন হাউসে, দেখছি প্রায় 31% দাম বেড়েছে। একই সাথে আবার নতুন করে এই বাজেটে আবার 15% যিনি জমির মালিক, ল্যান্ড ওনার, তার উপরে আবার নতুন করে ট্যাক্স ধার্য করা হয়েছে, অর্থাৎ মরার উপর খরার ঘা। আবার বাজারে দেখেন, আগে তো দাম বাড়ছেই রড সিমেন্টের, আর বাজেটেও কিন্তু প্রত্যেকটাই ট্যাক্স বাড়ছে। ট্যাক্স বাড়া মানে কি? আলটিমেটলি কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে। একজন সিমেন্ট ফ্যাক্টরির মালিক, একজন রড ফ্যাক্টরির মালিক, তারা কিন্তু চাইলেই দাম, সরকার বাড়াইছে, তারা দামটা বাড়াই দেবে। বাট সরকারকে বুঝতে হবে যে আমরা কি ব্যবসাটা করি। আমরা কিন্তু সরকারের কাজটা করছি। আবাসন কিন্তু সোকল মানে ব্যবসা, বাট আমার কিন্তু ট্রেডার না। কিন্তু আমরা রাষ্ট্র যে কাজটা করার কথা, মানুষের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব রাষ্ট্রের, আবাসনের সমস্যার সমাধান করা 18 কোটি মানুষের রাষ্ট্রের দায়িত্ব। আমরা রাষ্ট্রের কাজটা করছি, আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত দ্বৈত কর বহাল থাকলে তার প্রভাব শুধু আবাসন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ফ্ল্যাটের দাম বৃদ্ধি, বাসা ভাড়া বৃদ্ধি, বিনিয়োগ হ্রাস, নির্মাণ কার্যক্রমে ধীরগতি এবং কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব, সব মিলিয়ে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাতটি বড় ধরনের চাপে পড়তে পারে। আর সেই চাপের শেষ বোঝা গিয়ে পড়বে সাধারণ নাগরিকদের কাঁধেই।